আচ্ছা, সবাই আমাকে একটু কনফার্ম করবে যে আমাকে শোনা যাচ্ছে কিনা এবং আমার স্লাইড দেখা যাচ্ছে কিনা। আই থিংক দেখা যাচ্ছে। ইয়া, দ্যাটস রাইট। ওকে, থ্যাংক ইউ। সো আজকে আমি আপনাদের কপিরাইট অ্যাক্ট 2000 এর থেকে কিছু সেকশন দেখাবো, যে সেকশনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, খুব সম্ভবত উইক 4 এ অথবা উইক 5 এ, উইক 5 এ না, খুব সম্ভবত আমি উইক 4 এর দেখবেন সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালের ওখানে আমি আপনাদের কপিরাইট অ্যাক্টটা অ্যাড করে দিয়েছি। তারপরেও আমি আপনাদেরকে আবার একটু কনফার্ম করি যে আমি কি আপনাদের অ্যাড করেছি কিনা। খুব সম্ভবত আমি উইক 4 এ কপিরাইট অ্যাক্টটা আমি আপনাদের আপলোড দিয়ে দিয়েছি। Let me check again in front of you guys. Okay, let me see. Week দেখেন, হ্যাঁ, উইক 4 এ আমি সাপ্লিমেন্টারি ম্যাটেরিয়ালে কপিরাইট অ্যাক্ট 2000 টা আপলোড দিয়ে দিয়েছি। ওখানেই আপনারা মেইন অ্যাক্টটা পাবেন। ঠিক আছে, আসি তাহলে আমি লেকচারে আসি। ফার্স্টে যে সেকশনটা, সেকশন 55 অফ দ্য কপিরাইট অ্যাক্ট 2000, যেটা আপনাদের রেজিস্টার অফ দ্য কপিরাইট, মানে ওয়েল, যেহেতু আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি যে কপিরাইটটা যখন একটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আপনার সাপোজ ধরেন কোনো একটা বই লিখেছেন বা আপনি কোনো একটা কবিতা লিখেছেন, সেটাকে আপনি যখন কপিরাইট রেজিস্ট্রেশন করছেন তখনই সেটা লিগ্যালিটি পাচ্ছেন। মানে লিগ্যালি তখনই ওই প্রপার্টিটা আপনার নামে হচ্ছে, এবং তখন লাইক এনি আদার প্রপার্টিতে আপনার লিগাল রাইট থাকলে পরে আপনি যে ধরনের রাইট এক্সারসাইজ করতে পারেন সে ধরনের রাইট এক্সারসাইজ করতে পারবেন আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টির ক্ষেত্রে। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেটা কপিরাইট করতে হবে, রাইট? সো এই কপিরাইটটা কিভাবে করতে হবে, কোন ওয়েতে করতে হবে, সেটা আপনার কপিরাইট অ্যাক্ট 2000 এর অনেকগুলো সেকশনে আরো অনেক কিছু প্রসিডিওর আছে যেটা আমরা দেখবো যতটুকু সম্ভব। সো 55, সেকশন 55, রেজিস্টার অফ দ্য কপিরাইট, কপিরাইটের রেজিস্ট্রেশনটা বা আপনি রেজিস্টার অফিসে গিয়ে কিভাবে এটাকে রেজিস্টার করবেন আপনি আপনার নামে, সেটা নিয়ে বলা হয়েছে। দেখেন, সেকশন 55 এর সাবসেকশন 1 এ বলছে দ্য রেজিস্টার, মানে কপিরাইট অফিসের যিনি রেজিস্টার ভদ্রলোক থাকেন, এটা আমি আপনাদের এর আগেও বলেছি, ট্রেডমার্ক অফিস বা কপিরাইট অফিস, প্রত্যেকটা অফিসে রেজিস্টার নামে একজন হায়ার অথরিটি থাকে, তারই আন্ডারে সব ধরনের রেজিস্ট্রেশনের কাজগুলো হয়ে থাকে। সো কপিরাইট অফিসেরও রেজিস্টার নামক একজন ভদ্রলোক আছে, মানে যিনি সবচেয়ে হাইয়েস্ট অথরিটি হোল্ড করছেন কপিরাইট অফিসে। The register shall keep at the Copyright Office a register to be called the Register of the Copyright in such form as may be prescribed, whatever it is, in which the name and title, warrant, name, addressee, মানে আপনি সাপোজ ধরেন কি বলবো, আপনি একটা বই লিখেছেন, তো কপিরাইট করার জন্য যে ইনফরমেশন গুলো প্রোভাইড করবে বা যেখানে তিনি একটা রেজিস্টারের মতো রাখবেন, থাকে না, খাতায় রেজিস্টারের আকারে থাকে, যে যেটার মধ্যে আপনার নাম, বা আপনি অনেক সময় হয় না যে সরকারি অফিসগুলোতে আপনি যখন যান তখন একটা রেজিস্টারে সাইন করতে হয়, যে আপনি আপনার নাম দিতে হয়, কবে এন্ট্রি করেছেন আপনি, আপনার সাইন দিতে হয়, কোন টাইম থেকে কোন টাইম আপনি ওই সরকারি অফিসে ছিলেন, যখন আপনি ভিজিটর হিসেবে যান সাইন করতে হয়। ঠিক তেমনই রেজিস্টার অফিসে রেজিস্টার যে পোস্ট হোল্ডার তার কাছে একটা রেজিস্টার থাকে, যেটার মধ্যে আপনার নেম, যে কাজটা করেছেন, লাইক আপনি ধরেন একটা বই লিখেছেন, আপনার নাম, আপনার বইয়ের নাম, আপনার এবং আপনার যে অ্যাড্রেস আছে, প্লাস আপনি ধরেন আপনার বইটা ধরেন শামস পাবলিকেশনকে দিয়ে আপনি পাবলিশ করিয়েছেন, সেই পাবলিশারের নাম, ডিটেলস, ওনার অফ দ্য কপিরাইট, সাপোজ ধরেন বইটা যদি আপনি আপনার নিজের নামেই রাখতে চান বা কপিরাইট আপনি আপনার নিজের নামেই করতে চান, তাহলে আপনার নাম, বা অনেক সময় হয় না যে আমরা আপনি আপনার বইয়ের সত্ত্বটা অন্য কারো কাছে সেল করে দিচ্ছেন, মানে অন্য কারো কাছে আপনি আপনার বইয়ের
ইয়াটা সেল করে দিচ্ছেন, এখন তার নামে কপিরাইট হবে, তার ডিটেলস, ঠিক আছে? এই সব পার্টিকুলার ডিটেল ওই যে রেজিস্টার বইটা থাকে কপিরাইট অফিসের রেজিস্টারের অফিসে, সেটাতে লেখা থাকে ইন ডিটেলসে, ঠিক আছে? ওই রেজিস্টার ভদ্রলোক shall also keep the indexes of the register of copyright as may be prescribed, যে ওয়েতে কপিরাইট অ্যাক্টে আরো কিছু সেকশন আছে যেগুলো হয়তো বা আমরা যেতে পারি আবার নাও যেতে পারি, যেখানে কোন ওয়েতে আপনার ডিটেলস ইনফরমেশন গুলা ইন্ডেক্সে থাকবে সেটা প্রেসক্রাইব করা থাকে। The register of copyright and the indexes thereof kept under this section shall at all responsible time to open the inspection, or any person shall be entitled to take copy or make extract from or any such register and index on payment of such fee or subject to such condition may be prescribed. So register এর কাছে মেইনলি এটা যেহেতু রেজিস্টার যে খাতাটা আছে সেটার মধ্যে থাকতেছে, এখন ধরেন কোনো একটা লিগাল ইস্যু অ্যারাইজ হলো যে এই বইটা আসলে কি অমুক ভদ্রলোকের নামে কপিরাইট করা আছে কিনা, সেই সার্কামস্টেন্সেসে দেখা গেল ইন্সপেকশনের দরকার পড়লো, বা হয়তো বা আপনার কি বলে বা দেখা গেল যে আপনার ওই যে বইটা আপনার কপিরাইট করা আছে সেই বইটার কপি হয়তো বা কেউ একজন নিবে, এখন আপনার কাছ থেকে পাচ্ছে না, বা হয়তো বা আপনার বইয়ের ওই কপি আর বাজারে নেই, এখন সে হয়তো বা দেখতে চাচ্ছে বা আপনার যে বইটা আছে সেই বইটার মতো করে কোনো একটা বই লিখতে চাচ্ছে, বাট এটা আপনার বইয়ের সাথে কনফ্লিক্ট ক্রিয়েট করে কিনা সেটা কনফার্ম হবার জন্য সে হয়তো আপনার বইটা দেখতে চাচ্ছে, সেই সার্কামস্টেন্সেসে সে রেজিস্টারের ওখান থেকে নিয়ে আসতে পারে, ঠিক আছে? প্লাস এগুলো রেজিস্টার করার জন্য কি ধরনের পেমেন্ট দিতে হবে, কি ধরনের কন্ডিশন ফুলফিল করতে হবে, এগুলো সবই আপনার প্রেসক্রাইবড ওয়েতে লেখা আছে। এবং এই কপিরাইট অ্যাক্ট 2000 আমরা যেটা পড়তেছি, এই কপিরাইট অ্যাক্ট 2000 এর আন্ডারে কপিরাইট রুলস আছে, যেটা হচ্ছে কপিরাইট রুলস 2006। তো আপনারা জানেন বা আপনারা অনেক লতেই পড়ছেন যে যখন কোনো একটা অ্যাক্ট থাকে, অ্যাক্টের পাশাপাশি একটা রুলস থাকে যেটাতে ডিটেলস গুলো লেখা থাকে, বা অনেক সেকশনে অনেক কথা বলা থাকে প্রেসক্রাইবড ইন আ ম্যানার, যেমন কিছুক্ষণ আগে আমরা সাবসেকশন 2 তে বললাম মে বি প্রেসক্রাইব। তো এই যে বিষয়গুলা যেগুলোকে বলে যে হ্যাঁ এটা যেভাবে ডিটেলসে বলা আছে সে অনুযায়ী হবে, তো ওই ডিটেলসটা আমি কই পাবো? অনেক সার্কামস্টেন্সেসে আমরা ওই ডিটেলসগুলো রুলসে পাই, বা অনেক লয়ের ক্ষেত্রে আলাদা একটা রেগুলেশন তৈরি করা হয়, সেই রেগুলেশনে পাই। সো কপিরাইট অ্যাক্ট 2000 এর ডিটেলসটাও আমরা কপিরাইট রুলস 2006 এ পাই, যদিও আমি এটা আপনাদের ক্লাসের লেকচারের মধ্যে ইনক্লুড করিনি, কারণ এটা ইনক্লুড করতে গেলে অনেক বড় কিছু হয়ে যাবে সেই জন্য, বাট এটা জাস্ট আমি আপনাদের জানার জন্য বললাম। ওকে, এটা গেল হচ্ছে যে আপনার রেজিস্টার ভদ্রলোকের কাছে কি ধরনের ফর্ম বা ইন্সপেকশনের জন্য কি ধরনের ডকুমেন্টস আছে, রেজিস্টার যিনি ভদ্রলোক কপিরাইট অফিসে। এখন আসি আমি রেজিস্ট্রেশন অফ কপিরাইটটা কিভাবে যাচ্ছে। ওয়েল, যিনি অথর, আমি বই লিখেছি, দ্য অথর অর দ্য পাবলিশার অফ, অর দ্য ওনার, অথবা আমার বই লিখেছি আমি ওনার, অর দ্য আদার পারসন ইন্টারেস্টেড ইন দ্য কপিরাইট। সাপোজ ধরেন আমি মরে গেছি, আমার ফিউচার জেনারেশন, আমার ইস্যু যারা আছে তারা, or any work may make an application in a prescribed form accompanied by prescribed fee to the register for entering particulars of work in the register of copyright. So কপিরাইট, এই যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কপিরাইট অফিসের যে রেজিস্টারটা আছে, রেজিস্টারের কাছে সরি কপিরাইট রেজিস্টার বলতে একটা রেজিস্টার আপনার মানে যেহেতু শব্দটা একই রকম রাখতেছে, একজন ব্যক্তি হচ্ছেন রেজিস্ট্রার, REGISTRAR, তিনি হচ্ছেন একজন অফিসার, আর রেজিস্টার REGISTER এটা হচ্ছে ওই যে বহি বা খাতা টাইপের যেটা। সো ওই খাতাতে আপনার কপিরাইট যে আপনি করেছেন বা আপনি কোনো একটা কিছু কপিরাইট করবেন সেটার এন্ট্রিটা তো ওই খাতাটাতে থাকবে, তো সেটার জন্য আপনাকে অ্যাকর্ডিং টু কপিরাইট রুলস 2006 এ যে রুলস গুলা দেয়া আছে প্লাস যে প্রেসক্রাইব ফি এর কথা বলা আছে সে অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। নাম্বার 2, রিসিপ্ট অফ অ্যান অ্যাপ্লিকেশন, এ ধরনের অ্যাপ্লিকেশন আপনি যখন রেজিস্টার ভদ্রলোকের কাছে করলেন ইন রেসপেক্ট অফ এনি ওয়ার্ক, সেটা হতে পারে আপনার কোনো একটা বই, the registered ভদ্রলোক may, after holding such inquiry as he may
ডিম ফিট এন্টার দ্য পার্টিকুলার্স অফ দ্য ওয়ার্ক ইন দ্য রেজিস্টার, ওই বহিতে সে রেজিস্টার করবে বা ওই বুকে সে রেজিস্টার করবে। বাট তার আগে সে ইনকোয়ারি করে নিবে যে আপনি আপনার নামে এই বইটার কপিরাইট করতে চাচ্ছেন, এটা কি ঠিক নাকি জালিয়াতি, এটা সে ইনকোয়ারি করে নিবে। করে নেওয়ার পরে রেজিস্টার যে বইটা আছে সেই বইটাতে আপনার নাম, আপনার ডিটেলস, ওই যে আগের স্লাইডে আমরা করলাম, নাম, ডিটেলস, অ্যাড্রেস সবকিছু লিখবে এবং তারপরে তিনি একটা সার্টিফিকেট ইস্যু করবে, যে সার্টিফিকেটটা হচ্ছে প্রুফ করবে যে হ্যাঁ আপনার নামে এই কপিরাইট রেজিস্ট্রেশনটা হয়েছে এবং এটা রেকর্ড মানে পরবর্তীতে কোনো রেফারেন্সে ব্যবহার করার জন্য সে একটা রেকর্ড হিসেবে রেখে দেবে রেজিস্টার ভদ্রলোক। এটাই হচ্ছে রেজিস্ট্রেশন অফ কপিরাইটের প্রসিডিওর। এবার আমি আসি, যদি কোনো ধরনের ভুল হয় বা কোনো ধরনের রেকটিফিকেশনের দরকার হয় আমার এই কপিরাইট রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে, সেকশন 58 কারেকশন অফ এন্ট্রিজ ইন দ্য রেজিস্টার অফ কপিরাইট অর ইন্ডেক্স, কপিরাইটের যে রেজিস্টার বইটা আছে সেটাতে আপনার নাম ডিটেলস ঢুকে যাওয়ার পরে সেটাকে আপনি যদি কারেকশন করতে চান সেই সার্কামস্টেন্সেসে কি করবেন সেটা বলছে সেকশন 58 এ। বলছে the register may sorry ঠিক আছে, the register may in a prescribed cases, যে কোনো একটা সার্কামস্টেন্সেস বা যে কোনো একটা কেস হতে পারে and subject to the prescribed condition, যেটা আমাদের কপিরাইট রুলস 2000 এ যে ধরনের কন্ডিশন দিয়ে দিয়েছে, amend or alter the register of copyright and the indexes by correcting any error in any name, address, particulars, or correcting any other error which may have arisen within any accidental slip or omission. Suppose ধরেন আপনি যখন রেজিস্ট্রেশন করতে গিয়েছেন তখন আপনি ডিটেলসে লিখতে গিয়ে আপনি আপনার নামের বানান ভুল করেছেন বা আপনি আপনার অ্যাড্রেস ভুল করেছেন, সেই সার্কামস্টেন্সেসে আপনার কারেকশন করা দরকার, তখন আপনি কারেকশনটা কিভাবে করবেন বা কারেকশন করার অথরিটি আপনার আছে কি, আপনি সেকশন 58 অনুযায়ী কারেকশন করতে পারেন। আমি একটু পজ দিব, আমার এখানে আজান হচ্ছে। সো আমরা 58 দেখলাম, এখন আমরা দেখব 59 rectification of register by copyright board. The board may on application of register যদি কোনো ধরনের অ্যাপ্লিকেশন করে কপিরাইট বোর্ডের কাছে or of any person aggrieved or the rectification of the register of copyright by making of any entry wrongly omitted to be made to the register, or the expiring of any entry wrong made in or remaining on the register, or the correction of any error or defect in the register. এই সার্কামস্টেন্সেসটা রেকটিফিকেশনের সার্কামস্টেন্সেসটা কখন আসে, অনেক সময় আমরা যখন ট্রেডমার্ক করেছি তখন আমরা দেখেছি না যে ট্রেডমার্কের রেজিস্টার একটা অ্যাডভার্টাইজমেন্ট দেন যে এরকম একটা ট্রেডমার্ক রেজিস্টার হবে, কারো যদি কোনো অবজেকশন থাকে তাহলে সে অবজেকশন দিতে পারে, কিন্তু কপিরাইটের ক্ষেত্রে এই ধরনের কোনো সার্কামস্টেন্সেস নেই। সো এই সার্কামস্টেন্সেসে হতেই পারে যে কোনো একটা জিনিসের কপিরাইট একজনের নামে হয়ে গেল, কয়দিন পরে দেখা গেল আরেকজন আসলো, সে বললো যে ভাই এটা তো মেইনলি আমার প্রোডাক্ট, এবং সে অবভিয়াসলি সে সাফারার হচ্ছে, সে একজন অ্যাগ্রিভড পারসন, বা হয়তো বা এমনও হতে পারে যে রেজিস্টারের নোটিফিকেশনে এসছে যে ভুলভাবে কি বলবো ভুলভাবে রেজিস্টার কোনো একভাবে কপিরাইট রেজিস্ট্রেশন করে ফেলেছেন, সেই সার্কামস্টেন্সেসে বোর্ডের কাছে এভাবে একটা অ্যাপ্লিকেশন করা যায় যে আগে যে রেজিস্টার বুকে যে কপিরাইটটা হয়েছে সেটাকে আমরা রেকটিফাই করে ফেলি। ঠিক আছে, তো এই রেকটিফিকেশনের অ্যাপ্লিকেশনটা অ্যাকর্ডিং টু সেকশন 59 অনুযায়ী করা যায়। রেজিস্টার অফ কপিরাইট টু বি প্রিমা ফেসিয়া এভিডেন্স, মানে এটা হচ্ছে যে রেজিস্টারের যে বইটা আমরা ব্যবহার করতেছি বা যে বহিটা ব্যবহার করতেছি সেই বহিটার মধ্যে সাপোজ ধরেন বইয়ের মধ্যে আপনার নাম পাশে বইয়ের নাম লিখে ডিটেলস দেয়া আছে, এখন সেটা কি প্রাইমারি বা প্রিমা ফেসিয়া এভিডেন্স হিসেবে বলতেছে যে এটা দেখার সাথে সাথে যে কেউ বলবে যে হ্যাঁ, যে কেউ বলবে যে হ্যাঁ এই প্রোডাক্টটা বা এই বইটা আপনার নামে রেজিস্ট্রেশন করা, সেটাই সেকশন 6 এ বলছে যে প্রিমা ফেসিয়া এভিডেন্স রেজিস্টার বইয়ে যদি কপিরাইট করা থাকে।
register of copyright to be prima facie evidence of particular entered. Number one, the register of copyright যে বইতে আপনি কপিরাইটটা ডিটেলস দেওয়া আছে অথবা ইন্ডেক্সেস shall be the prima facie evidence, primary evidence. একদম শুরুতে দেখে আপনার কাছে মনে হবে হ্যাঁ এটাই এভিডেন্স অফ দ্য পার্টিকুলার entered therein and the document purported to be copies of any entry thereon and extract there from certified by the register. Obviously আপনার যখন আমরা আগের স্লাইডে দেখলাম যে যখন আপনার নামে রেজিস্টারে ওটা লেখা হয়ে যাচ্ছে এর মানে কি আপনাকে রেজিস্টার ভদ্রলোক তিনি আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন এর মানে ওইটা আপনার নামেই রেজিস্ট্রি করা। A certificate of registration of copyright in respect of any work shall be prima facie evidence that copyright subsists and say the work and the person shows the certificate as the owner of the copyright of the property. So আপনি সাপোজ ধরেন কোনো এক জায়গায় গেলেন এবং আপনি আপনার যে কপিরাইট সার্টিফিকেটটা আছে আপনার কোনো একটা বই লেখার জন্য বা কোনো একটা কিছুর জন্য সেটা আপনি যখন দেখাবেন তখন কিন্তু যে কোনো ব্যক্তি ধরে নিবে যে প্রিমা ফেসি এভিডেন্স হ্যাঁ এটাই সত্য, সে কিন্তু আর ফার্দার ইনকোয়ারির জন্য যাবে না। এটাই বলতেছে আপনার সেকশন 60-তে। এবার আমরা যাব ছোটখাটো কিছু ছোটখাটো না আমরা ট্রেডমার্কের সময় এই জিনিসগুলো পড়েছি যে ইনফ্রিঞ্জমেন্ট অফ ট্রেডমার্ক আমরা পড়েছি, এখন আমরা দেখব ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট। আপনি যদি অন্য কারো কপিরাইটের যে অধিকারটা সেটাকে যদি ভঙ্গ করেন তাহলে কি হবে। সেকশন 70-তে সরি 71-এ বলছে ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট অন্য কারো কপিরাইট ভঙ্গ করলে। সাপোজ ধরেন আমার নামে একটা বই কপিরাইট করা আছে এর মানে কি আমি ওই বইয়ের লিগ্যাল ওনার, এই বই ছাপানো বিক্রি করা যে কোনো কিছু করার অধিকার শুধুমাত্র আমার আছে, আমার, আপনার নেই। আপনি কি করলেন আপনি আমার বই ছাপানো শুরু করে দিলেন অথচ আমি আপনাকে পারমিশন দিইনি বা আপনার ওই ধরনের কোনো রাইট নেই। এটাকেই হচ্ছে আপনার ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট বলে যে আপনি আমার অধিকারকে ভঙ্গ করলেন। সেকশন 71 বলছে when copyright infringe copyright in a work shall be deemed to be infringed কোন সার্কামস্টেন্সেসে ইনফ্রিঞ্জমেন্ট হয়েছে হিসেবে কাউন্ট হবে। নাম্বার 1 when any person without a license granted by the owner, আমি তাকে কোনো লাইসেন্স দেইনি বই ছাপানোর জন্য, granted owner of the copyright or the register under this act or in contravention of the condition of a license so granted or of any condition imposed by a competent authority under this act. Suppose ধরেন আপনার সঙ্গে আমার একটা হচ্ছে আমি আপনাকে কোনো ধরনের লাইসেন্স দেইনি, পারমিশন দেইনি বই ছাপানোর, আপনি বই ছাপাচ্ছেন, অথবা ধরেন আমি আপনাকে পারমিশন দিলাম কোন একটা পাবলিশারকে আমি পারমিশন দিলাম আমার বই আপনি ছাপাইতে পারবেন, ছাপায় সেল করতে পারবেন অনলি ফর ইউনিভার্সিটি স্টুডেন্ট। সে কি করলো সে এটাকে বা ধরেন অনলি ফর বাংলাদেশ, বাংলাদেশে শুধুমাত্র ছাপায় সেল করতে পারে, কিন্তু সে কি করলো সে এটা ইন্ডিয়াতেও ছাপায় সেল করা শুরু করলো যেটার পারমিশন আমি তাকে দেইনি, সেটা যদি সে করে তখন ইনফ্রিঞ্জমেন্ট হবে। আচ্ছা, does anything the exclusive right to do which is by this act conferred upon the owner of the copyright। গতদিনে যে লেকচার করেছিলাম সেই লেকচারে আমরা পড়েছিলাম যে কপিরাইটের ওনার যিনি তার কি কি ধরনের অধিকার থাকে। সো এক্সক্লুসিভ যে রাইট গুলো আছে একজন কপিরাইট ওনারের সেই এক্সক্লুসিভ রাইটের সাথে কনফ্লিক্ট ক্রিয়েট করে এমন কোনো কিছু যদি করেন। Permit for profit any place to be used for the performance of the work in public where such performance constitute an infringement of the copyright of the work unless he wasn't aware and had no reasonable ground for believing that such performance would be an infringement of copyright. So বলতেছে সাপোজ ধরেন আমার কোনো একটা বই আপনি কতদিন আমরা পড়ছিলাম না যে আপনি যদি কোনো একটা কাজ পাবলিকলি পারফরমেন্সে ব্যবহার করেন বা আপনি ধরেন একটা লেকচার দিচ্ছেন পাবলিক প্লেসে ওই লেকচারটা কপিরাইট আপনার থাকতেছে, কিন্তু আপনি কি করলেন আপনি আমার বইয়ের লেখা ব্যবহার করে একটা পাবলিক পারফরমেন্স দিলেন, কিন্তু সেটা তো আপনার করার অধিকার নেই, ওটা তো আমার বই, আপনার বানানোর লেকচার না, তো সেটা তো আমার লেখা বই। এবং আপনি যদি এটা ইনোসেন্ট মাইন্ডে করেন যে আপনি জানেন না যে আমার বই আপনি পাবলিকের সামনে একটু অন্যভাবে পড়ে রিপ্রেজেন্ট করলে সেটা ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট হবে, সেটা যদি আপনি না জানেন
তাহলে সমস্যা নেই। কিন্তু আপনি যদি জেনে শুনে আপনি পাবলিক পারফরম্যান্স করেন আমার লেখা কোনো একটা কিছু, তখন ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট হবে। When any person makes for sale or hire or sale or let for hire or by way of trade display or offer for sale or hire, তো কি হয়েছে, আমি আপনি আপনি পাবলিশার, আপনি কি করছেন, আমার বই ছাপায়া আপনি বিক্রি করা শুরু করছেন। You don't have that right. Distribute either for the purpose of trade or to such an extent as to affect prejudicially the owner of the copyright. এবং আপনি কি করলেন, বিজনেসের জন্য আপনি ডিস্ট্রিবিউট করলেন, এর কাছে পাঠাইলেন, ওর কাছে পাঠাইলেন, আপনি এক্সিবিশনে ব্যবহার করলেন আমার জিনিস, আমার বই আপনি এক্সিবিশনে ব্যবহার করলেন। ইম্পোর্ট ইনটু বাংলাদেশ এনি ইনফ্রিজিং কপি অফ দ্য ওয়ার্ক, ওই যে বললাম আমি আপনাকে পারমিশন দিছি বাংলাদেশে সেল করার, আপনি বাইরে সেল করতেছেন, আপনি ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট করতেছেন। ওয়েল, ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট মানে কি, আপনি আমার কপিরাইটকে ভঙ্গ করতেছেন, ভায়োলেশন করতেছেন, তো আপনার তো শাস্তি হওয়া উচিত। সিভিল রেমেডি আছে, সিভিল রেমেডি এবং ক্রিমিনাল রেমেডি, এটা আমরা ট্রেডমার্কেও দেখেছি, সিভিল রেমেডি আছে এবং ক্রিমিনাল রেমেডি আছে। সিভিল রেমেডি কি আছে আমরা দেখি। When a copyright in respect of any work or any other right conferred by this act has been infringed, the owner of the copyright or such other right, as the case may be, shall accept as otherwise provided by this act, be entitled to all such remedy by way of injunction, damage, accounts, or otherwise as may be conferred by law by the infringement of the right. So, civil remedies circumstances আমরা ট্রেডমার্কেও দেখেছি যে ইনফ্রিঞ্জমেন্ট, সরি ইনজাংশন, ড্যামেজ। ইনজাংশনটা কি, যে আপনাকে কোনো একটা কাজ থেকে বিরত থাকা। আপনি কি করছিলেন, আপনি আমার বই ছাপাইয়া বিক্রি করা শুরু করছিলেন, আপনাকে ইনজাংশন দেওয়া হলো যাতে আপনি পরবর্তীতে আমার বই কোনো ভাবে আর ছাপায়া বিক্রি না করতে পারেন। অথবা ড্যামেজ দেওয়া হলো, যে কি হয়েছে, আপনি আমার বইটা ব্যবহার করে যে রেপুটেশনের ক্ষতি করেছেন আমার, সেই রেপুটেশনের ক্ষতির জন্য আপনি আমাকে ড্যামেজ দিবেন, সেটাও হতে পারে। Provided that if the defendant proves that at the time of the infringement he wasn't aware that the copyright subsisted in the work, কিছুক্ষণ আগে বললাম আপনি পাবলিক পারফরমেন্স করছেন, কিন্তু আপনি যখন পাবলিক পারফরমেন্স করছেন আপনি তখন অ্যাওয়ার ছিলেন না যে আপনি যেটা করতেছেন এটা আমার কপিরাইট ইনফ্রিঞ্জমেন্ট হচ্ছে, substituting the work, and he had reasonable ground for believing that the copyright did not subsist in the work, অথবা যে আপনি যখন কাজটা করছেন আপনি নিজে বিশ্বাস করছেন যে কোনো ধরনের কপিরাইট ইনফ্রিজ হচ্ছে না, তো plaintiff shall not be entitled to any remedy other than an injunction। এই ধরনের সার্কামস্টেন্সেস যে আপনি ইনোসেন্টলি পারফর্ম করে ফেলছেন বা ইনোসেন্টলি আপনি একটা কাজ করে ফেলছেন কিন্তু আপনি বুঝতে পারেন নাই সেটা আমার ইনফ্রিঞ্জমেন্ট অফ কপিরাইট হচ্ছে, সেই সার্কামস্টেন্সেসে আমি আপনার কাছ থেকে ইনজাংশন ছাড়া কোনো ধরনের ড্যামেজ বা রেমেডি চাইতে পারবো না। ইনজাংশনটা কি, যে ঠিক আছে আপনি এবার করে ফেলছেন, আপনি না বুঝে করে ফেলছেন, নেক্সট টাইম আপনি আর করবেন না, আপনাকে পরবর্তীতে এই কাজ করা থেকে বিরত থাকাটাকে ইনজাংশন বলা হচ্ছে। নাম্বার 2, এটা হচ্ছে সাবসেকশন 2 তে বলতেছে where in a case of literally মানে ড্রামাটিক কাজ বা মিউজিক্যাল কাজ বা আর্টিস্টিক কাজ, name purporting to be that the author or the publisher, as the case may be, appear no copies of work as published, or in a case of artistic work appear on the work when it was made, the person whose name so appear or appeared shall, in any proceeding in respect of the infringement of copyright in such work, be presumed unless contrary to be proved to be the author or the publisher of the work, as the case may be। বিষয়টা বলতেছে যে সার্কামস্টেন্সেসে আপনার মিউজিক্যাল বা ড্রামাটিক যে কাজগুলো, সরি সরি এই কাজগুলোর ক্ষেত্রে কি হচ্ছে, এই কাজগুলোর ক্ষেত্রে ধরে নেওয়া হয় যে আপনি ফার্স্ট যিনি কাজ করতেছেন বা ফেসে যাকে অ্যাপেয়ার করা হচ্ছে তিনি এটার রাইট পাচ্ছেন এবং এই সার্কামস্টেন্সেসে আপনি রেমেডি ক্লেম করতে পারবেন। The cost of all parties in proceeding in respect of infringement of copyright shall be in a discretion of the court। আচ্ছা, সিভিল মামলার ক্ষেত্রে এরকম হয়, সাপোজ ধরেন আপনি হারলেন, আপনি আমি জিতলাম, আপনি আমার
মামলার খরচ দিয়ে দিবেন। এই টাইপের অর্ডার অনেক সময় কোর্ট দেয়, যে যারা জিতছে তাদের মামলার কস্ট যেটা হচ্ছে সেটা যারা ঠকছে তাদের ক্ষেত্রে তারা পে করে, বা অনেক সময় হাফ পে করে। বাট এটা টোটালি ডিসিশনটা কেমন হয়, এটা টোটালি আপনার কোর্টের ডিসক্রিপশন, কোর্ট দিবে কি দিবে না। সো এই ধরনের সিভিল রেমেডিস দেওয়া হয়। এবার আসি আমি ক্রিমিনাল অফেন্স কি হয়। অফেন্স অফ ইনফ্রিজমেন্ট অফ কপিরাইট অর এনি আদার রাইট, according to section 82 of the Copyright Act, any person who willingly, নিজে ইচ্ছাকৃতভাবে আপনি যদি ইনফ্রিজ করেন অথবা অ্যাবেট দ্য ইনফ্রিজমেন্ট, ইনফ্রিজ করার জন্য কাউকে যদি সাহায্য করেন, infringement of copyright in a work or any right conferred in this act except the right conferred by section 23, এটা বাদ দেন। সো আপনি যদি আমার কপিরাইটকে ইনফ্রিজ করেন অথবা কাউকে সাহায্য করেন আমার কপিরাইটকে ইনফ্রিজ করার জন্য, সেই সার্কামস্টেন্সেসে অ্যাকর্ডিং টু সেকশন 82 ইউ উইল বি লায়াবল, এবং সেটার পানিশমেন্ট হচ্ছে 4 years, নট লেস দেন 6 months, 6 মাস থেকে 4 বছরের মধ্যে থাকবে আপনার পানিশমেন্টটা, এবং ফাইন হচ্ছে মে এক্সটেন্ড 2 লাখ থেকে 50,000 টাকা, 50 to 2 lakhs, 6 মাস to 4 বছরের মধ্যে আপনার পানিশমেন্ট হবে। Provided that if it is proved to the satisfaction of the court that the infringement has not been made for gain in a course of trade or business, the court may impose a sentence of imprisonment for a term of less than 6 months or a fine of less than টাকা 50,000। যে সার্কামস্টেন্সেসে কোর্টকে যদি আপনি স্যাটিসফাইড করতে পারেন যে আপনি এই যে যে কপিরাইট ইনফ্রিঞ্জমেন্টটা করেছেন সেটা আপনি ব্যবসায়িক কোনো পারপাসে করেন নাই, তাহলে কোর্ট হয়তোবা আপনাকে 6 মাসের কম জেল প্লাস 50,000 টাকার কম ফাইন দিতে পারে। Subsection 2. Any person who willingly infringe or abet the infringement of copyright in a cinematographic film, আগেরটার মধ্যে কিন্তু ইয়াটা সব ধরনের এনি আদার রাইট, যে যে ধরনের রাইটের কথা বলা হয়েছে কপিরাইট অ্যাক্ট 2000 সব ধরনের রাইট কভার দিচ্ছে, কিন্তু সিনেমাটোগ্রাফিক ফিল্মের ক্ষেত্রটা শুধুমাত্র সাবসেকশন 2 কভার দিচ্ছে। সাবসেকশন 2 অনুযায়ী আপনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো ধরনের সিনেমাটিক ফিল্মের ইনফ্রিঞ্জমেন্ট করেন, কপিরাইটের ইনফ্রিঞ্জমেন্ট করেন অথবা কাউকে ইনফ্রিঞ্জমেন্ট করতে সাহায্য করেন, সেই সার্কামস্টেন্সেসে আপনি লায়াবল হবেন এবং আপনার পানিশমেন্ট হবে নিচে 1 year, উপরে 5 year, আর প্লাস ফাইন থাকতেছে, কিন্তু প্লাস ফাইন অর না, কিন্তু ফাইন আসতেছে নিচে 1 লাখ উপরে 5 লাখ, মানে 1 লাখ থেকে 5 লাখের মধ্যে ফাইন হবে, এবং আপনার পানিশমেন্ট ইমপ্রিজনমেন্ট 1 year থেকে 5 years এর মধ্যে হবে। গেল। এবার আমি আসি এই যে কিছু কিছু অর্ডার মেক করতে পারে। Appeal against certain order. Any person aggrieved by an order made under section 86 or subsection 2, বিভিন্ন ধরনের অর্ডারের কথা বলা হয়েছে, সাপোজ ধরেন রেকটিফিকেশনের সময় অর্ডারের কথা বলা হয়েছে, বা হয়তো বা আপনাকে বলা হলো যে আপনার কপিরাইট যেটা আপনি করেছেন সেটা ভুয়া, এই টাইপের সার্কামস্টেন্সেসে আপনাকে যদি কপিরাইট অফিস থেকে কোনো ধরনের অর্ডার দেয়, সেই অর্ডারের এগেইনস্টে আপনি উইদিন 30 days, অর্ডারটা যখন দিবে তখন থেকে 30 days এর মধ্যে আপনি অ্যাপিল করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, অ্যাপিল এগেইনস্ট দ্য অর্ডার অফ রেজিস্টার, এই ধরনের সার্কামস্টেন্সেসে রেজিস্টারও অর্ডার দিতে পারে। এনি পারসন অ্যাগ্রিভড বাই এনি ফাইনাল ডিসিশন অর অর্ডার অফ দ্য রেজিস্টার, সাপোজ রেজিস্টার বললো যে না ভাই তোমার এটা কপিরাইট হবে না, এটা তোমার কপিরাইট করার কন্ডিশন ফুলফিল করতেছে না, সেই সার্কামস্টেন্সেসে ইটস অ্যান অর্ডার, রাইট? সো এই অর্ডারের এগেইনস্টে আপনি অ্যাপিল করতে পারেন, এবং সেটা আপনার ওই অর্ডার এর ডেট থেকে 3 মান্থের মধ্যে অ্যাপিল করতে হবে। রেজিস্টারের সার্কামস্টেন্সেসে 3 মান্থের ক্ষেত্রে অর্ডার করতে হবে। দ্য রেজিস্টার শ্যাল নট সিট অ্যাজ এ মেম্বার অফ দ্য বোর্ড when the board hear an appeal under this section. সো বোর্ড অ্যাপিল হিয়ার করবে, এবং রেজিস্টার যেহেতু রেজিস্টারের অর্ডারের এগেইনস্টে আপনি অ্যাপিল করতেছেন, সো রেজিস্টার ওই কি বলবো, ওই যে বোর্ড বসবে, অ্যাপিলের যে বসবে, সেই বোর্ডে রেজিস্টার কোনো ধরনের পোস্ট করতে পারবে না। অ্যাপিল এগেইনস্ট দ্য অর্ডার অফ দ্য বোর্ড, সাপোজ ধরেন
রেজিস্টারে কোনো একটা ইসের বিরুদ্ধে আপনি অ্যাপিল করলেন, বোর্ডের কাছে গেল, বোর্ড যে ডিসিশন দিছে সেটার এগেনস্টে আপনি আবার অ্যাপিল করতে চাচ্ছেন, সেই সার্কামস্টেন্সেসে কি হবে? Any person aggrieved by any final decision or order of the board, except a decision or order made in an appeal under section 95, এই সার্কামস্টেন্সেসে যদি বোর্ড আপনাকে যে ডিসিশন দেয় সেটার এগেনস্ট আপনি অ্যাপিল করতে চান, তাহলে আপনাকে হাইকোর্ট ডিভিশনে উইদিন 3 মান্থের মধ্যে আপনাকে অ্যাপিল করতে হবে। ওকে, আচ্ছা, কম্পিউটেশন অফ লিমিটেশন, এই সার্কামস্টেন্সেস এর লিমিটেশন কিভাবে কাউন্ট হবে? ইন ক্যালকুলেটিং 3 month period provided for referral and appeal under this chapter, the time taken in granting a certified copy of the order or the record of the decision appeal against shall be executed. So record of the decision অথবা সার্টিফাইড কপি অফ দ্য অর্ডার যেদিন আসবে সেই দিন থেকে আপনার লিমিটেশন পিরিয়ড, যে 3 month দেখলাম আমরা বা 30 days দেখলাম, এগুলো কাউন্ট হওয়া শুরু হবে। আচ্ছা, অ্যাপিলের সার্কামস্টেন্সেসে মানে লাস্টে যে অ্যাপিলটা আমরা দেখলাম সেই সার্কামস্টেন্সেসে হাইকোর্ট ডিভিশন যদি অ্যাপিল শোনে, তাহলে তিনি এই অ্যাক্টের রুলস 2006 এর যে ধরনের রুলসগুলো বলা আছে সেই রুলস অনুযায়ী অ্যাপিল প্রসিডিওর মেইনটেইন হবে। গেল, এই গেল আমার কপিরাইট। কপিরাইটে আমি খুব সম্ভবত আর ক্লাস নিব না, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারেন। আর কোনো কোশ্চেন?